আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে সকালে উঠে পড়েছি, কারণ হচ্ছে রান্নাবান্না করতে হবে। আর রান্নাবান্নার কারণ হচ্ছে যে আমার মেয়েরা স্কুল যাবে, তো লাঞ্চ নিয়ে যাবে। তো সকাল সকাল রান্না করছি, যে একটু পরে ওরা 10টা বাজে চলে যাবে লাঞ্চ নিয়ে। তো আমিও রান্না করা শুরু করবো এখন। আকাশটা মোটামুটি ক্লিন লাগছে, যে জায়গায় জায়গায় নীল, জায়গায় জায়গায় মেঘ উঠে আছে। তো ভাবলাম যে বাইরে রান্না করব নাকি ঘরে গ্যাস চুলায় রান্না করব। তো ভাবছি যে কি করব, হঠাৎ যদি আবার বৃষ্টি চলে আসে, মেঘ উঠে আছে জায়গা জায়গা, তো ভয়ও লাগছে আবার। তো দেখি একটু কি করা যায়। তো চারদিকে মেঘ দেখা যাচ্ছে, তো টেনশনে পড়ে গেছি আমি। তো আবার ক্লিনও দেখা যাচ্ছে। যাই হোক, একটা কিছু তো করতে হবে, কারণ রান্না করতে হবে। তো আমি এখন দেখি যে চুলাপাটটা ঠিক কীরকম আছে। তো চুলাপাটটা দেখলে বোঝা যাবে তো রান্নাবান্না করার উপযোগী কিনা। যাই দেখি একটু। তো চলে গেলাম, দেখি যে না, এই যে খড়কুটোগুলো আমি ঢেকে রেখেছিলাম। তো ভাবছি যে রান্না কি করব নাকি করব না, চুলে না গ্যাস চুলে করব। কারণ যদি বৃষ্টি চলে আসে তাহলে একটু টেনশনে পড়ে যাচ্ছে আমি, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আমার, যেহেতু বৃষ্টির পানি ঝড়ে পড়ে আমার আবার চুলা ভিজে যায়। সেজন্য তো আমি ভাবলাম যে না হয় গ্যাসে বসিয়ে দিই, তার যদি বৃষ্টি চলে আসে তাহলে আমার আর টেনশন থাকবে না, তাড়াহুড়ো করে আবার রুমের ভিতরে যাওয়া লাগবে না। সেজন্য আমি আবার ভাবলাম যে গ্যাস চুলে বসিয়ে দিই। এখন রান্নাবান্না করবো, তো কী রান্না করি একটু দেখে নিই। তো সেজন্য ব্যাগটা দেখতে চলে আসলাম। আর এখানে আমি ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে চাল নিয়েছি, যে রান্না তো করতে হবে, কারণ বেশি সময় নেই, আবার সকালের খাওয়াও সারতে হবে এই রান্নাতেই। তো তাড়াহুড়ো করছি। তো এখন দেখবো যে ব্যাগে ঠিক কী বাজার এনেছে আজকে, আমি আসলে দেখিনি কি বাজার এনেছে ব্যাগে। তো আমি এখন চলে যাচ্ছি চুলায়। তো ভাতটা বসিয়ে দিলাম, যে এখানে পানিতে চাল এখন ধুয়ে দিইনি। তো এখানে কি একটা টিপস আমি আপনাদের দেই, যে আপনারা যখন গ্যাস চুলা রান্না করবেন, যেহেতু আমাদের এটা সিলিন্ডার গ্যাস, সেহেতু আপনারা যে বেশি যদি পানি দেন তাহলে কি হবে, যে গরম হতে সময় লাগবে আর গ্যাসটাও অনেক ফুটবে বেশি। সেই জন্য আমি অল্প পানি দিয়েছি, এবং এই পাতিলের উপরে আরেকটা অল্প পাতিল পানি দিয়েছি। কারণ হচ্ছে কি, যে যদি আপনার যে নিচের যে পাতিলটা আছে, সেই পানিটা যখন গরম হবে, তার ভাপটা উঠে উঠে তার উপরে পানিটা গরম হবে, তাহলে আপনার গ্যাসটা কিছু সাশ্রয়ী হবে। আপনারা যারা গ্যাস চুলায় রান্না করেন তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে কী হবে যে আপনাদের গ্যাস কিছুটা হলেও বাঁচবে। আমি এই নিয়মে রান্না করি। তো যেহেতু আমাদের লাইনে গ্যাস না, সিলিন্ডার গ্যাস, সেহেতু আমাকে একটু হিসাব করে রান্নাবান্না করতে হয়। তো আপনারা সবাই পারলে হিসাব করে রান্না করবেন। তো আমি এখন আসলে দেখবো তরকারি কাটতে হবে যেহেতু। আর আমি ভাবলাম যে গ্যাসে ভাতটা হোক আর তরকারিগুলো এক ফাঁকে কেটে নেই, তো ভাতটা হলেও পরে ভাতটা খাওয়া যাবে। তো আপনাদের ভাই এনেছে চাল কুমড়া। তো আমি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করবো, একেবারে তাজা চাল কুমড়া। তো আমি একটা কথা বলছি, যে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা। যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কী হবে, যে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন। তো আমি বারবার রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন তরকারিগুলো কাটতে বসে গেলাম, যে তরকারি না কাটলে তো রান্না করা যাবে না। চাল কুমড়োটা আমি কেটে নেবো এক এক করে। তো দেখি যে আমি একটু ছোটো ছোটো করে পিস করে কেটে নেব, কারণ যে মাছ দিয়ে যেহেতু রান্না করবো, আবার চিকন করব না, একটু হালকা মোটা করব। তো এখানে ভাত প্রায় হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে ভাত হয়ে গেছে, কারণ যে ভাতটা যেহেতু আমি আগে বসিয়েছিলাম সেহেতু ভাত হয়ে গেছে। আমি এখন ভাতটা একটু উল্টো পাল্টে দিচ্ছি, যে তলের ভাতগুলো নরম হয়ে যাবে আর উপরের ভাতটা শক্তই থাকবে। সেই জন্য আমি ভাবলাম যে নিচের ভাতগুলো একটু উপরে করে দেই, এবং উপরের ভাতগুলো একটু নিচে করে দিই, তাহলে আমি ভালোই হবে, ভালোভাবে ঠিকমতো সেদ্ধ হবে। তো আমি এখানে চুলায় তেল দিয়েছি কড়াতে। এখন আমি মাছগুলো ভেজে নিব, কারণ যে মাছগুলো না ভাজলে তো রান্না করা যাবে না। তো আমি এখানে মাছটা ভালোভাবে তেলটা কড়াই ঘুরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে পুরো কড়াইটা আমি তেলটা মাখিয়ে দিলাম, তাহলে কী হবে, যে কড়াইটাও গরম হবে এবং মাছগুলো একটু বেশি ধরবে। সেই নিয়মে আমি দিয়ে দেবো, যে যেটুকু পরিমাণ তেল দিয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি একে একে মাছগুলো বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, কেউ চাইলে 2-4 পিস করে ভাজতে পারেন, কেউ চাইলে একটু বেশি করে ভাজতে পারেন, আপনাদের এটা রুচির ব্যাপার। তো আপনারা আপনাদের নিয়মে ভাজবেন। তো আমি একটু বেশি দিলাম, কারণ যেহেতু তেলটা একটু বেশি, আর পাঙ্গাস মাছের তেল প্রচুর পরিমাণে বের হয়, সেজন্য একটু বেশি দেওয়া যায়। তো আমি ঢাকনাতে ঢেকে দিলাম, কারণ এই তেল ছিটতে পারে। আর ভাতটা অলরেডি হয়ে গেছে, আমি এটা মার এখন গেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা মার গেলানি আছে, তো স্ট্যান্ডে আমি রেখে মারটা গেলে নিব, কারণ যে আমি হাতে ধরে রাখতে পারি না। তো আর যেহেতু স্ট্যান্ড আছে সেহেতু আমার সমস্যা নেই, আমি এটা রেখে এভাবে মারটা গেলে নিব। কারণ ভাত বেশিক্ষণ থাকলে কী হবে, যে ভাতটা নরম হয়ে যাবে, তখন আসলে ভাতের যে আসল টেস্ট সেটা কিন্তু পাবেন না। সেজন্য মাঠটা তাড়াতাড়ি করে গালতে হবে। তো আমি মাঠটা গেলে দিলাম, আর এখানে আমি চুলাতে তো মাছ দিয়ে দিয়েছি।
মাছটা এখন আমি দেখব যে মাছটা ঠিক কী পরিমাণ ভাজা হয়েছে, কারণ যে দেখলাম যে না একটু কম আর একটু ভাজতে হবে। তো মাছগুলো আমি ভেজে উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি ভেজে নিয়েছি। আপনি চাইলে আরও মচমচা করতে পারেন, তারপরও আমি ভালোভাবে ভেজেছি। তো আমি এই মাছগুলোকে আরও কড়কড়া করে ভেজে নেব। একটা আপনি দেখবেন যে মাছটা, অনেকে আছে যারা মাছ ভেজে খান না, তারা অনেকে আছে যারা মাছগুলো মশলায় কষিয়ে খান। তো আপনাদের এক একটা টেস্টের ব্যাপার। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে এখন আমি এখানে পেঁয়াজ কষান ভাজা শুরু করে দিয়েছি। এনে আমি পেঁয়াজ রসুন ভাজা শুরু করে দিয়েছি, আর হচ্ছে এগুলো ভাজা হয়ে গেলে আমি সব মশলা এক এক করে দিয়ে দেবো। তো এখানে হচ্ছে মাছগুলো যেহেতু দেখতে পাচ্ছেন কী পরিমাণে আমি ভেজেছি, একেবারে মচমচে হয়ে গেছে, ডুবা তেলে ভাজার মতো। তো মশলাগুলো ভাজা প্রায় হয়ে গেল। মশলা আমি এখনও দিইনি, শুধু পেঁয়াজ রসুন ভাজছি, তেলে একেবারে ডুবো তেলে ভাজছি। দেখতে পাচ্ছেন যে আর এই মাছের তেল তো অনেক বেরিয়েছে, সেই জন্য তো আমি এখন সবজিগুলো দিয়ে দেবো। তো সবজিগুলো এখন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং লবণ হলুদ মরিচ সবগুলো দিয়ে দিয়েছি। এখন একে একে আমি নাড়তে থাকবো এবং কষাতে থাকবো। তো আপনারা সবাই জানেন যে তরকারি যত কষানো হবে তত কিন্তু টেস্ট হবে। তো আপনারা সবাই এটা জানেন, না যারা জানেন না তারা অবশ্যই শিখে নিন যে মশলা দিয়ে তরকারিটা যত ভালোভাবে কষাবেন তার টেস্ট একটু বেশি বাড়বে, কারণ মশলাটা কষানো হলে তরকারির টেস্ট একটু আলাদা হয়। সেজন্য আপনারা চাইলে বারবার করে ঢেকে ঢেকে দিবেন, আর এবং আস্তে আস্তে জালটা একটু কমিয়ে বারবার করে ঢেকে দিবেন এবং কষাতে থাকবেন, তাহলে আপনার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা টেস্ট বাড়বে। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ কালার হয়েছে, কি অসাম কালার, দেখেন কী পরিমাণ সুন্দর কালার হয়েছে। তো কষানোর জন্য আরও আমি কিছুক্ষণ কষালাম। কষার পরে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি এবং মাছগুলো দিয়ে দিলাম, কারণ তরকারিটা তো বেশি ঝোল দিব না আমি, কারণ যে আমি যেহেতু কষিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। তো বাইরে দেখেন কী পরিমাণ বাতাস উঠেছে, রান্নাটা ওইদিকে শেষ হয়ে গেছে, কী পরিমাণ জোরে জোরে বাতাস বইছে, আর আকাশে তো মেঘ আছে, কোথাও কালো কোথাও আবার আকাশ নীল দেখা যাচ্ছে। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি সুস্থ থাকি, তাহলে আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে হাওয়া বইছে, আর আমার মেয়েরা একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে। মনে